আগে ইলেকশন আসুক, জিতুক, তারপর মুখ্যমন্ত্রী হবে। নিঃসন্দেহে আমি বলবো বিজেপিরই মুখ্যমন্ত্রী হবে। সেই জন্য সবাইকে লড়াই করতে হবে। বিজেপি ক্ষমতায় এলে মুখ্যমন্ত্রী কে হবেন স্পষ্ট বার্তা দিয়ে দিলেন দিলীপ ঘোষ। দলে গুরুত্ব পেয়ে স্ট্রেট 6 হাঁকিয়ে জবাব দিলীপের। বিজেপি বাংলায় ক্ষমতায় এলে যে বিজেপিরই কোনো নেতা মুখ্যমন্ত্রী হবেন, দিলীপ ঘোষের এই মন্তব্য ঘিরে প্রশ্ন কিন্তু দানা বেঁধেছে। তার মানে কি তিনি এই মন্তব্যে শুভেন্দুকে বার্তা দিতে চাইলেন? কেননা শুভেন্দু অধিকারী তৃণমূল থেকে বিজেপিতে এসে বিরোধী দলনেতা হয়েছেন। তিনি আর যাই হোক বিজেপির আদি নেতা তো নন। কাজেই দিলীপ ঘোষের এই মন্তব্যে পারদ চড়তে শুরু করেছে। বিজেপির রাজ্য সভাপতি বুধবার বলেন, নির্বাচনের আগে দিলীপ ঘোষকে সর্বত্রই দেখা যাবে। অমিত শাহের বৈঠকে তাকে ডাকার পর থেকেই বঙ্গ বিধানসভা নির্বাচনে যে দিলীপ ঘোষ আবার সক্রিয় ভূমিকা পালন করতে চলেছেন সেটা কার্যত স্পষ্ট হয়ে যায়। শ্রমিক ভট্টাচার্যের এদিনের মন্তব্য বিষয়টিতে শিলমোহর পড়ল। গত প্রায় 8 মাসেরও বেশি সময় ধরে দিলীপ ঘোষকে বিজেপির কোনো বড় কর্মসূচি বা দলীয় অনুষ্ঠানে ডাকা হচ্ছিল না। সেই প্রেক্ষাপটে শ্রমিক ভট্টাচার্যের এই মন্তব্য রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। বৃহস্পতিবার সল্টলেকের বিজেপি পার্টি অফিসে সাংবাদিক বৈঠক করেছেন দিলীপ ঘোষ। সেখানেই তিনি বলেন, আগে ইলেকশন আসুক, জিতুক, তারপর মুখ্যমন্ত্রী হবে। নিঃসন্দেহে আমি বলবো বিজেপিরই মুখ্যমন্ত্রী হবে। সেজন্য সবাইকে লড়াই করতে হবে। কি বললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুনবো। সমর্থকদের কাছে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসছে যে মুখ্যমন্ত্রী পদে কি দিলীপ ঘোষকে বসানো হবে বা 70 থেকে 177 হবে? আগে তো ইলেকশন আসুক, জিতুক, তারপরে মুখ্যমন্ত্রী হবে। নিঃসন্দেহে আমি বলবো যে বিজেপির মুখ্যমন্ত্রী হবে। সেই জন্য সবাইকে লড়াই করতে হবে। পদ দায়িত্ব বোধহয় এনাদের একটার মধ্যে নাই, সেই জন্য হয়নি। কিন্তু পশ্চিমবাংলার কাজ, এখানকার নির্বাচন জেতা, এটাই আমাদের কাছে মুখ্য বিষয় এখন নির্বাচনের সময়। সেই বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। দিলীপরা দলের মধ্যে দ্বন্দ্ব, আভ্যন্তরীণ দ্বন্দ্ব, বিধা দ্বন্দ্ব কাটিয়ে কি আবার আগের মতোই দিলীপ ঘোষকে তৃণমূলকে সমেত ঘুরে ফেলার জন্য একই ভূমিকা দেখা যাবে? দেখে কি মনে হচ্ছে? আসুক নির্বাচন, যেমন যুদ্ধ হবে তেমন হাতিয়ার লাগে। তো সেটা আজকাল যুদ্ধের পদ্ধতিও পাল্টে গেছে। পাকিস্তানে আমরা পা রাখলাম না, কিন্তু এয়ারপোর্টই গুঁড়িয়ে দিলাম। হ্যাঁ, আর যুদ্ধ জাহাজ গুঁড়িয়ে দিলাম, তো ক্যাম্প গুঁড়িয়ে দিলাম। যুদ্ধ তো অনেক প্রকার হয়, আর প্রত্যেকবার বিজেপির স্ট্র্যাটেজিও আলাদা হয়। বিধানসভা ভোটে প্রার্থী হওয়া প্রসঙ্গে বিজেপি নেতা বলেন, জনপ্রতিনিধি হয়ে লড়াইয়ের গুরুত্ব বেশি, সেটাই করতে হবে। দল আমাকে চয়েস জিজ্ঞাসা করেছিল, আমি বলেছিলাম এবারেও যদি দল মনে করে আমাকে প্রার্থী করবে, দলের লাভ হবে, তাহলে আমি নিশ্চয়ই লড়ব। সেই সঙ্গে তিনি বলেন, আমাদের দলের কর্মীরা কখনোই আমার বিরুদ্ধে বিক্ষোভ দেখাননি। বিশেষ পরিস্থিতিতে কিছু মানুষ বাইরে থেকে এসে বিক্ষোভ দেখিয়েছেন। কি বলছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ এই বিষয়ে, এবার সেটাও শোনাবো। আপনি বললেন যে দল যদি চায় তাহলে আপনি প্রার্থী হতে প্রস্তুত। আপনি তো খড়গপুরের প্রাক্তন বিধায়ক, যদি খড়গপুর আসনে আপনাকে দল বলে যে লড়াই করার জন্য, আপনি প্রস্তুত আছেন? খড়গপুরে আমি লড়েছি 2 বার, আর দল আমাকে বলেছিল কোথায়, আমি চয়েস বলেছিলাম, জিতেছিলাম। তো এবারে যদি মনে হয় দল আমাকে লড়ালে দলের লাভ হবে, তো আমাকে যদি বলেন আমি নিশ্চয়ই লড়ব। 8 মাসের এই পিরিয়ডে আমরা দেখলাম যে দলের সাধারণ কর্মীরা, নিচুতলার কর্মীরা, যারা আপনার একসময় শক্তি ছিল, তাদের কাছে অনেক জায়গায় আপনাকে বিভিন্ন রকম ভাবে হেনস্থার শিকার হতে হয়েছে, আপনাকে স্লোগান শুনতে হয়েছে, বিক্ষোভের মুখে পড়তে হয়েছে। সেই কর্মীদের আজকের দিনে দাঁড়িয়ে কি বলবেন? আমার পার্টির তলার কর্মীরা, তারা আমাকে কখনো বিক্ষোভ দেখায়নি কোথাও, আমাদের পার্টির কাউকেও দেখায় না। হ্যাঁ, বললাম না, বিশেষ পরিস্থিতিতে কিছু লোক বাইরে থেকে এসে তারা ওই কালচারে বিশ্বাস, গো ব্যাক, কালো পতাকা, কখন কাকে দেখাতে হয় তারা ভুলে যায়, অভ্যাসটা রয়ে গেছে। সেরকম কিছু লোক করেছে, তো তারা ঠিক করেছে কি ভুল করেছে, তারা কি করে সেটা ওদের ব্যাপার। আমার কোনো টিএমসি লোকের আমার চিরদিন দেখাতো, সেখান থেকে কিছু লোক ঢুকে পড়েছে, তাদের সেই অভ্যাস রয়ে গেছে। তো তারা ঠিক করবে, বিজেপির কালচার মেনে নেবে, এখানে থাকবে কি থাকবে না, কোথায় যাবে, তাদের সমস্যা। দিলীপ ঘোষের এটা কোনো সমস্যা নয়। বাংলার বিজেপির রাজনীতিতে আপনাকে যদি আমরা আদি নেতা হিসেবে ধরি, তাহলে অনেক দল বদলে বাংলার বিজেপিতে শীর্ষ ক্ষমতায় থাকা নেতারা আজকের দিনে দাঁড়িয়ে নতুন করে তারা প্রমাণ করার চেষ্টা করছেন যে আমি বিজেপিরই লোক, আমি আপনাদেরই লোক। দেখুন, আদি অনন্ত বলে কিছু নাই। আমি 10 বছর আগে এসেছি, কেউ 12 বছর আগে এসছে, কেউ 8 বছর 7 বছর আগে এসছে। কে আদি, কে অনন্ত? আদি তো অনেক, আর আমার চেয়ে অনেক বছর পুরনো। আমাদের মাননীয় শ্রমিক দা আমার চেয়ে অনেক বছর আগের থেকে বিজেপি করছেন, তিনি আদি। তো পার্টির পরিস্থিতি অনুযায়ী কাউকে কাউকে দায়িত্ব দেয়, কিন্তু আমরা সবাই আদলে কর্মী। তো যারা এসছেন তাদেরও দায়িত্ব আছে যে পার্টির সংস্কৃতির সঙ্গে মিলে গিয়ে নিজেকে বিজেপি হিসেবে প্রমাণিত করা ব্যবহারের মাধ্যমে। আর সেটা অনেকে করেছেন। অনেক লোক এসছে, বিজেপিটা ছিল কোথায়? তো তারাই তো বিজেপি হিসাবে আজকে নেতৃত্ব দিচ্ছেন।
সিদ্ধান্ত ছিল, এটা কি আজকে আপনি যাদের সাথে বৈঠক করলেন আপনার লোকসভায় আসন বদল, সে আসন বদল একটি ভুল সিদ্ধান্ত ছিল, এটা আপনাকে আপনি একাধিকবার বলেছেন, এটা আজকে তাদেরকে জানিয়েছেন? না না, জানাবার কিছু নেই, আমি কাউকে জানাতে যাইনি। তখন আমার রিয়াকশন বলেছিলাম, আর কি হয়েছিল সেটাও বলেছিলাম। তো সেজন্য পার্টি হয়তো জানে, রিয়েলাইজ করেছে। দাদা, যদি আপনাকে 2026-এ প্রার্থী করা হয় আর আপনার পছন্দ মতো জায়গায় যদি না প্রার্থী করা, তাহলে কি আপনি লড়বেন? দেখা যাক সেটা পার্টি কি বলে। এখন মাসির গোম বেরোলে মেসো বলবো কি মাসি বলবো, ভেবে তো লাভ নেই, গোম বেরোক। দিলীপ, এই 8 মাসের পেছনে আপনি নির্বাচনের পর বলেছিলেন রাজনীতিতে কাঠি লবিবাজি কথাটা বারবার উঠে এসেছে। আজকের দিনে দাঁড়িয়ে আপনি কি বিশ্বাস করছেন এই কথাটা? তো কাঠি রাজনীতিতে চলে না, পাশে যে ক্ষমতায় আছে পার্টি তাকে দেখুন না, দুই মহামন্ত্রীর কি ঝগড়া, হ্যাঁ, তাদের ডায়লগ শুনেন কি বলেছেন। আমাদের পার্টিতে সে অবস্থা যায় না, রাজনীতিতে মারপ্যাঁচ হবেই একটু। বছরের প্রথম দিনে একেবারে দাবাং মুডে বিজেপি নেতা দিলীপ ঘোষ দীর্ঘদিন পর তাকে এইভাবে পার্টি অফিসে বসে সাংবাদিক বৈঠক করতে দেখা গেল। সল্টলেকের, কলকাতার যে সল্টলেকের বিজেপির পার্টি অফিস রয়েছে, দীর্ঘদিন পর এই মেজাজে দিলীপ ঘোষকে দেখা গেল একেবারে সাংবাদিক বৈঠক করতে। কারণ অমিত শাহের এবারের বঙ্গ সফরের পরই কিন্তু এই ছবিটা একদম স্পষ্ট, রীতিমতো হাসি মুখে দাবাং মেজাজে দিলীপ ঘোষ। এবং তিনি স্পষ্ট যে বার্তা দিয়েছেন যে অবশ্যই বিজেপি জিতলে বিজেপিরই কেউ মুখ্যমন্ত্রী হবে এবং সেজন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। অনেক দিন দেখা গেল যে লোকসভা ভোটের পর থেকে কিন্তু বেশ খানিকটা দূরত্ব বেড়ে গিয়েছিল দিলীপ ঘোষের, তবে এবার আবার সেই দূরত্ব তাহলে কি মিটলো, সেই প্রশ্নটা উঠে আসছে। কারণ অমিত শাহর বঙ্গ সফরের পর দেখা গেল একেবারে দিলীপ ঘোষকে ডেকে পাঠানো হলো এবং তারপর তিনি যখন বেরিয়ে এলেন বৈঠকের পর তাকে তখনই অত্যন্ত পজিটিভ একটা মুডে দেখা গিয়েছিল। কিন্তু তারপরে তাকে বছরের প্রথম দিন দেখা গেল রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে বৈঠক করলেন তিনি এবং বেরিয়ে এসে একের পর এক সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিলেন। এবং তিনি যে কথাটা বললেন যে জিতলে বিজেপিরই কেউ মুখ্যমন্ত্রী হবেন, তাহলে তিনি কাকেই বার্তাটা দিতে চাইলেন সেই প্রশ্নটাও কিন্তু উঠছে। ঘুরিয়ে কি তিনি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কিছু বোঝাতে চাইলেন, সেই প্রশ্নটাও কিন্তু উঠে আসছে। কি বলেছেন তিনি, আসুন আরেকবার শোনাই। আপনার সমর্থকদের কাছে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসছে যে মুখ্যমন্ত্রী পদে কি দিলীপ ঘোষকে বসানো হবে বা 70 থেকে 177 হবে? আগে তো ইলেকশন আসুক, জিতুক, তারপরে মুখ্যমন্ত্রী হবে। নিঃসন্দেহে আমি বলবো যে বিজেপির মুখ্যমন্ত্রী হবে, সেই জন্য সবাইকে লড়াই করতে হবে। পদ দায়িত্ব বোধহয় এনাদের একটার মধ্যে নাই, সেই জন্য হয়নি। কিন্তু পশ্চিমবাংলার কাজ, এখানকার নির্বাচন জেতা, এটাই আমাদের কাছে মুখ্য বিষয় এখন নির্বাচনের সময়, সেই বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। দিলীপদা, দলের মধ্যে দ্বন্দ্ব, আভ্যন্তরীণ দ্বন্দ্ব, দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে কি আবার আগের মতোই দিলীপ ঘোষকে তৃণমূলকে সমেত উপরে তোলার জন্য কি একই ভূমিকা দেখা যাবে? দেখে কি মনে হচ্ছে? আসুক নির্বাচন, যেমন যুদ্ধ হবে তেমন হাতিয়ার লাগে, তো সেটা আজকাল যুদ্ধের পদ্ধতিও পাল্টে গেছে। পাকিস্তানে আমরা পা রাখলাম না, কিন্তু এয়ারপোর্টই গুঁড়িয়ে দিলাম, হ্যাঁ, আর যুদ্ধ জাহাজ গুঁড়িয়ে দিলাম, তো ক্যাম্প গুঁড়িয়ে দিলাম। যুদ্ধ তো অনেক প্রকার হয়, আর প্রত্যেকবার বিজেপির স্ট্র্যাটেজিও আলাদা হয়। এরপরে দিলীপ ঘোষের ভূমিকা কি হয়, দলে কোন দায়িত্ব দল তাকে দেয়, সেদিকে নজর থাকবে। সমস্ত আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।